নমস্কার। আজকে যে আমি গল্পটা পড়ে শোনাবো সেটি হলো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বিপদ। বাড়ি বসিয়া লিখিতেছিলাম। সকালবেলায় কে আসিয়া ডাকিল, জ্যাঠামশাই। এক মনে লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, আমি, এই হাজু। হাজু? কে হাজু? বাইরে আসিলাম। একটি 16-17 বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে। চিনিলাম না। গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি, কত লোককে চিনি না। বলিলাম, কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলিল, আমার বাবার নাম রামচরণ বোষ্টম। এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম। সে আজ বছর 5-6 হইল ইহলোকের মায়া ত্যাগ করিয়া সাতনছির ধামে প্রস্থান করিয়াছে, সে সংবাদও রাখি। কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না। তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এই জানিলাম। বলিলাম, ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুর বাড়ি কোথায়? কালোপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাকো। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এইটি জ্যাঠামশাই, আপনি লোক লাগবেন? লোক? তা তোক তো আছে গয়লা বউ, আর লোকের দরকার নেই তো। কেন, থাকবে কে? আমি থাকতাম। আপনার মায়না লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামাতে আমার দরকার কি? লেখার দেরি হয়ে যাইতেছে। সোজাসুজি বলিলাম, না, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম যে ভিক্ষা করিতে আসিয়াছিল, চাল লইয়া চলিয়া গিয়েছে। মেয়েটির কথা ভুলিয়া গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি রায়েদের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া এ মেয়েটি হাউমাউ করিয়া একটা তরমুজ খাইতেছে। যেভাবে সে তরমুজের টুকরোটি ধরে কামড় মারিতেছে, হাউমাউ কথাটা সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য, এবং ওই কথাটাই আমার মনে আসিল। অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই। পাশে পৈঠার উপরে 2-1 টুকরা পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল। এইসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত, কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা, সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। দুবেলা পেটে ভাত জোটে না। চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে, লইয়া যাওয়ার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থা অতি খারাপ। রামচরণ বোষ্টমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিক ও বৃত্তি করিয়া 2টি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ 1 বছর। মা কোথা হইতে চালাইবে? কাজে মেয়েটি নিজের পথ নিজেই দেখিতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথা জিজ্ঞাসা করাতে সে বলিল, হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না, ও চোর। চোর? কীরকম চোর?
যা সামনে পাবে তাই চুরি করবে। মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়, দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খাই কেবল খাবো আর খাবো। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে খেতে দেয় না, সে নিজে পায় না পেট চালতে, ওকে বলেছে আমি কোণে পাবো, তুই নিজেরটা নিজে করে খা। তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে। সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল। যখনই বাড়ি আসিত চাল বা ডাল 2-4টি পয়সা দিতাম। বার দুই দুপুরে ভাত খাইয়া গিয়াছে আমার বাড়ি হইতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ করিয়া কান্না শুনিয়া বাহিরে গেলাম। দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। ব্যাপার কি শুনিলাম, মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই। তার হাতে একটা ঘটি ছিল, সেটিও কাড়িয়া রাখিয়া দিয়েছে। তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে। রাগ হইল। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি, তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল। জিজ্ঞাসা করিলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ দাদা, একঘা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি, ও আস্ত চোর একটা। শুনুন, আগে আমাদের বাড়ি ভিক্ষা করতে গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরা কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে প্রায় 1.25 টাক। আর একদিন অমনি ভিক্ষা করতে এসে দেখি বাইরের উঠোনের গাছে থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ রাগ সামলাতে না পারিনি দাদা, মেরেছি এক চর। আপনার কাছে মিথ্যা বলব না, খুবই অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতন কাণ্ড। ছে, যাও, ওর কি নিয়ে রেখেছ ফেরত দাও গে। হাজুকে বলিয়া দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায়। এই সময় আকাল শুরু হইয়া গেল। ধান চালের বাজারে মেলে না, ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গয়লাপাড়া রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে। আমাকে দেখিয়া নির্বোধের মতন চাইয়া বলিল, এই যে জ্যাঠামশাই, যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজিতেছে। আমি একটু বিরক্তির সহিত বলিলাম, কি? এই আপনাদের বাড়ি যাব। বেশ, আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ, বুঝলি? হাজু খুব খুশি, খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁঠালতলা ছায়ার ওয়াকে সে যখন খাইতে বসিল, তখন দুজনের ভাত তাহার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয়। স্ত্রীকে বললাম, একটু মাছ টাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও। একদিন বোষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন গো? ওকে নেয় না ওর স্বামী? কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাড়ি থেকে খায়, দুধের সর বসবার জো নেই কড়াইয়ে, সব চুরি করে খায়, তাই তাড়িয়ে দিয়েছে। এই দোষ শুধু ওর, আর কিছু না? এই তো শুনেছি, আর কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না। একদিন তাদের পাড়ার বোষ্টম বউ বলিল, শুনেছেন কাণ্ড? কি? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগায় গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হইলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করল। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া।
এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইতে হইত, কারণ গ্রামে সবসময় থাকিও না, থাকিলেও সকলের সবসময় খবর কানে আসে না। 50-এর মন্বন্তর চলিয়া গেল। পথের পাশে এখানে ওখানে আজও দুই একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা হইতে আগত বহু ভিক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়েছে। এ জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল, আর ফিরিয়া যায়নি। পৌষ মাসের দিন, খুব শীত পড়িয়াছে। মহাকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি। ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি, এমন সময় কে ডাকিল, ও জ্যাঠামশাই। বলিলাম, কে? এই যে আমি। আধ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাইয়া দেখিবার চেষ্টা করিলাম। একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়িয়ে আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে। আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও দুটি হাত দেখিতে পাইলাম। কাছে গিয়া বলিলাম, কে? বারে, চিনতে পারলেন না? আমি হাজু। হাজু বলিলে, আমার মনে পড়িল না। কিছুদিন বলিলাম, কে হাজু? সে হাসিয়া বলল, আপনাদের গায়ের। বারে, ভুলে গেলেন? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরে নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে, সেজন্য সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা? না যা তার ভাগ্যে তা ঘটে। গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলিবার পূর্বে সে বলিল, আসুন না দয়া করে আমার ঘরে। না, এখন যেতে পারবো না, সময় নেই। কেন, কি করবেন? বাড়ি যাব। সে আবদারে সুরে বলিল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে, আসুন। কি ভাবিয়া তার ঘরে ঢুকিয়া পড়িলাম। নিচু রোয়াকে, খড় ছাওয়া রোয়াকে পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর। ঘরে একখানা নিচু তক্তপোষের উপর সাজানো গোছানো ফর্সা চাদর, বিছানার চাদর। দেয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুন্ট সিগারেট টানিতেছে। একখানা ছোট জলচৌকির উপর খানকতক পিতল কাঁসার বাসন রেডির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে। মেঝেতে একটি পুরনো মাদুর পাতা। বোষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবি দেওয়ালে টানানো দেখিলাম। ঘরে এক কোণে ডুগিদ বলা একজোড়া একটা হুকো, টিকে তামাকের মালসা, আরও কি কি। হাজু গর্বের স্বরে বলিল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ বড় ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ। হাজু এক ঘটি জল আসে বলিল, পায়ে ধুয়ে নিন। কেন, পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি নে, আমি এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে। কিন্তু এখানে জ্যাঠামশাই, এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘর দৌড় গা ঘিনঘিন করিয়া উঠিল। বলিলাম, না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল, তা হবে না, সে আমি শুনছি নে, কিছুতেই শুনব না, বসুন। তারপর সে উঠিয়া জলচৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল, দেখুন, কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো, এতে চা করতে শিখেছি। ডেসডেন চায়না নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মন সন্তুষ্টির জন্য বললাম, বেশ জিনিস, বাহ। ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল। একখানা আয়না, একটা টুকনি ঘটি, একটা সদৃশ্য কৌটো ইত্যাদি। এটা কেমন, ওটা কেমন, সেই সব কিনিয়াছে।
তার খুশি আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিলে পারিলাম না। এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসবার জন্য তিরস্কার করি, কিন্তু কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না। যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ কর যে বলে, সে পরমৈতসী সাধু হইতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কালও ছিল ভিখারিণী, আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুচিয়াছে। কাল যে পরের বাড়ি চাইতে গিয়া প্রহার খাইয়াছিল, সে আজ নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে। নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিচে, যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালার চা পান করে নাই। ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে। তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জগাইল না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করিয়া আনিল, আর একখানা কাঁসার মাজার একাবিতে স্থানীয় ভালো সন্দেশ পেঁপে কাটা। অত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবিদে রাখিল। সত্যিই আমার গা ঘিন ঘিন করিতেছিল। এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই এমন বাড়িতে। হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাইয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম। হাজু খুব খুশি হইয়াছে, তার মুখের ভাবে বুঝিলাম। বলিলাম, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই। পাড়া গায়ে চা, না গন্ধ না আস্বাদ। বলিলাম, কোথাকার চা? এই বাজারের। তুই নিজে চা খাস? দুটি বেলা। চা না খেলে সকালের কোনো কাজ করতে পারি নে জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু? ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল। রায়বাড়ির বাইরের ঘরের বৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরো কাটিয়া হাউ হাউ করিয়া চিবাইতেছে। সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। বললাম, তাহলে এখন উঠি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজু দেখিলাম এত শীঘ্রই আমাকে জিতে দিতে অনিচ্ছা। গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল। একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন। লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট, আমি মাসে মাসে যা মাকে পারি দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছি। কার হাত দিয়ে দিলি? বিনোদ গোয়ালা এসেছিল, তার হাত দিয়ে লুকাইয়া পাঠালাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে। ভাবছি এখন নিয়ে আসবো, সেখানে খেতে পারছে না। এখানে খাওয়ার অভাব নেই জ্যাঠামশাই, দোকানের খাবার খেয়ে আছে তো আছো হলো। সিঙ্গারে বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার এমন আলুর দম কখনো খায়নি। এই এত বড় বড় একটা আলু আর কত রকমের মশলা। আপনি আর একটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, খেয়ে দেখবেন। না না না, ইহার সরলতা দেখিয়া হাসি পায়। রাগ হয় না ইহার উপর। বলিলাম, না, আমি এখন যাচ্ছি, আর ওই টাকাটা আমি নিয়ে যাব না। তুই মানি অর্ডার করে পাঠালে তো পারো। অন্য লোকে দেবে কি না দেবে, বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কি? হাজুরের সন্দেহ মনে ওঠে নাই এতদিন। বলিল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা জিনিসটা তা ওর হাতে দিয়ে পাঠিয়ে দিই। মা পায় কি না তা কি জানি না। এ পর্যন্ত কত টাকা দিয়ে? তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার কি ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সজ্জল মুখে চুপ করিয়া রইল। বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে। বলিলাম, আচ্ছা দে এই 5টা টাকা, চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া 5টি তার হাতে দিলাম। জিজ্ঞাসা করিলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হয়ে বলিল, কই না, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম, কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে। বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং
হাজুর প্রণয়ে দিয়ে। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন আর একটা গল্প নিয়ে।